বাসি বিষয় নিয়ে আবার জিতেন্দ্র তেওয়ারি কেন রানীগঞ্জের সাংবাদিক সম্মেলন করলেন, এটা নিয়ে অবশ্য বেশ ধোঁয়াশা দেখা দিয়েছে। শুভেন্দু অধিকারী পাণ্ডবেশ্বরে বলেছেন বদল হবে, বদলাও হবে। এ নিয়ে বিজেপির অনেক রাজ্য নেতৃত্ব বিরক্ত এবং গেরুয়া শিবিরের কথায় কেন্দ্রীয় নেতৃত্ব বিরক্ত। শুভেন্দু আজকাল অনেক রকম কথা বলছেন যা দলকে বেশ অস্বস্তিতে ফেলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের রাজনীতিতে বেশ অস্বস্তিতে ফেলছে বিজেপিকে। শুভেন্দুর বেশ কিছু মন্তব্য, মতামত। শুভেন্দুর অনুগামী হিসেবেই পরিচিত জিতেন্দ্র তেওয়ারি। শুভেন্দু তৃণমূলে ছিলেন, জিতেন্দ্র তেওয়ারিও তৃণমূলে ছিলেন। জিতেন্দ্র তেওয়ারি দল বদল করে বিজেপিতে এসছেন। পাণ্ডবেশ্বরে হেরেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে। আপাতত এখন নরেন ভূতেই আক্রান্ত জিতেন্দ্র তেওয়ারি। যেখানেই যান নরেন নরেন জপমালা জপেন। গেরুয়া শিবিরের কথায় জেলার অনেক নেতাই কিন্তু বিরক্ত জিতেন্দ্র তেওয়ারির এই নরেন জপমালা জপায়। বিজেপির অনেকেই মনে করছেন জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরকেই পশ্চিম বর্ধমান জেলার সেরা বিধানসভা কেন্দ্র এবং তিনি চুটকি মেরে নরেন চক্রবর্তীকে হারিয়ে দিতে পারবেন, এরকম একটা প্রোপাগান্ডা বা প্রচার তুলে ধরছেন এবং যার ফলে বেশ কিছু মন্তব্য, বেশ কিছু কর্মকাণ্ড দলকে বেশ অস্বস্তির মধ্যে ফেলছে। তার সামাজিক মাধ্যমের উপস্থিতি, নরেন কথা বললে, হাঁচলে, কাশলে, যাই করুক না কেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার প্রতিবাদে, তার প্রতিক্রিয়ায় তিনি সামাজিক মাধ্যমে উড়ে আসছেন। এটাও দলের অনেকের কাছেই বেশ ভালো না লাগা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে নয়, বেশ কয়েকদিন আগে টিডিপি কলেজে স্নাতকোত্তর স্তরে 5টি বিষয় বন্ধ হয়ে গেছে পড়ানোর। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের একটা যুক্তি ছিল। তৃণমূলের ছাত্র সংগঠন এ নিয়ে প্রতিবাদও জানিয়েছে। ফলে এটি একটি বাসি বিষয়। এই বাসি বিষয় নিয়ে জিতেন্দ্র তেওয়ারি আচমকাই কেন আজকে ঘটা করে সাংবাদিক সম্মেলন করলেন? কারণ তাকে আসানসোলে দেখা গিয়েছে হনুমান চালিসা বিলি করতে, তুলসী গাছ বিলি করতে। রানীগঞ্জে তিনি টিডিবি কলেজের স্নাতকোত্তর বিষয়ে 5টি বিষয় বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সাথে সাথে তিনি বলেছেন রানীগঞ্জে ধসপ্রবণ এলাকা, সেই ধসপ্রবণ এলাকায় বেশ কিছু নির্মাণ কার্য বেশ কিছু কয়েক বছর ধরে বন্ধ আছে, বিপজ্জনক এলাকা বলে, যার ফলে নাকি রানীগঞ্জে উন্নতি হচ্ছে না, অর্থনৈতিকভাবে রানীগঞ্জ ভেঙে পড়ছে। অবশ্য এটা জিতেন্দ্র তেওয়ারির থিওরি, অনেকটাই শুভেন্দুর মতন বেশ থিওরি তিনি আমদানি করেন এবং নিজের মনোমতোভাবেই বেশ জোরের উপরে নানা রকম জোর দিয়ে টেকনিক সমৃদ্ধ তার কথাবার্তা, সেই টেকনিক সমৃদ্ধ কথাবার্তায় তিনি প্রমাণ করতে চেয়েছেন রানীগঞ্জের ওই ধসপ্রবণ এলাকার 300 মিটারের মধ্যে নতুন করে নির্মাণ কার্য করতে বাধা দেওয়ায়, অনুমতি না দেওয়ায় সেখানে রানীগঞ্জের অর্থনীতি প্রায় ভেঙে পড়ার মুখে। এটাই হচ্ছে আজকের কর্মসূচি। কিন্তু টিডিবি কলেজের তৃণমূল ছাত্র পরিষদ যখন প্রতিবাদ করেছে, যখন কলেজ কর্তৃপক্ষ যুক্তি দিয়েছে, তারপরে হঠাৎ আচমকাই কেন টিডিবি কলেজের বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন, এ নিয়ে বেশ কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে গেরুয়া শিবিরের মধ্যেই। তবে কি নরেন জপমালায় বিরক্ত বিজেপির অনেকেই? জিতেন্দ্র তেওয়ারির এই নরেন নরেন করাটাই কি অনেক বিজেপি নেতাই পছন্দ করছেন না, যাতে বিজেপির নীতি, বিজেপির লক্ষ্য এবং বিজেপির পথ কি প্রকাশ পাচ্ছে না? অনেকেই অনেক রকম প্রশ্ন তুলছেন খনি অঞ্চলে। দেখা যাক জিতেন্দ্র তেওয়ারির এই সাংবাদিক সম্মেলন। তৈরি হবে এবং তারা পিছু হতে বাধ্য। আপনি তো একটা জায়গায় প্রশাসনের আপনার একটা জায়গায়, আর এই যে চিঠিটা আমাদের কাছে সেটা হচ্ছে কোল ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকারের, তো আমরা যেটা করি যে ওই চিঠিটা নিয়ে কোনো রিপ্লাই পেয়েছি। দেখুন, ইসিএল একটা বলছে 500 মিটার ইসিএল আলাদা একটা, ইসিএল এর আধিকারিকরাও আধিকারিক
ডিএম অফিসে আধিকারিকরাও আধিকারিক, এসডিও অফিসে আধিকারিকরাও আধিকারিক। আমলা কাগজ কলম দেখে বেশি চলে, আর পলিটিক্যাল লোকরা রিয়ালিটির উপর বেশি নজর দেয়। আমলাদের ওদের কি আছে, ওরা খুব সেফ কেন? কোর্টে দেখবেন বেল না দিলে যদি আমার চাকরি পাচ্ছে তো বেল দেবো না ভাই, বেল না দিলে সেফ আছে, বেল দেবো না। যে কোনো জায়গায় সবাই নিজের সিকিউরিটি দেয়, কাগজ আমার চাকরিটা যেন না চলে যায়। কিন্তু তারা তো এখানে থাকবে না, কেউ 1 বছরের জন্য আসছে, কেউ 2 বছরের জন্য আসছে, কেউ 3 বছরের জন্য আসছে, সবাই সেফ খেলছে। আমি বলছি যে মাননীয় ডিএম কেন একটা এক্সপার্ট কমিটি তৈরি করবেন না? ডিসিএল এর আধিকারিকরা থাকুক, ডিজিএমএস এর লোকেরা থাকুক, বিভিন্ন বড় বড় কলেজ আছে, শিবপুর আছে, অন্যান্য, সেখান থেকে কিছু এক্সপার্ট লোককে নিয়ে আসুন এবং এক্সপার্টদেরকে নিয়ে একটা ওপিনিয়ন গ্রো করা হোক। তারা ভয় পাচ্ছে আমরা যদি করতে যাই কে এটা করবে, কে এগোবে, যে এগোবে তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। তো ভাই তোমাদের চাকরি বাঁচাবার চক্করে রানীগঞ্জের মানুষের জীবন দুঃখ কষ্টতে ভরে যাবে, এটা তো হতে পারে। এবং ইসিএল এর কাছে একটা সংগঠনের চিঠি করলে ইসিএল গোল গোল করে এটা উত্তর দিবে। ইসিএল এর কি অধিকার আছে? ইসিএল কে ঠিক করবে নাকি কোথায় কি হবে? ইসিএল প্ল্যান স্যাংশনিং অথরিটি কে? প্ল্যান স্যাংশনিং অথরিটি দুটো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং এডিডি এনওসি তে কর্পোরেশন প্ল্যান। আচ্ছা 2021 অব্দি আমি যতদিন মেয়র ছিলাম কি করে হচ্ছিল তাহলে? এই যে লিস্ট বেরিয়েছে আনস্টেবল লোকেশনে, সেটা 15 বছর 20 বছর পুরনো। তাহলে আমি যতদিন মেয়র ছিলাম কি করে দেওয়া হচ্ছিল? আমি তো ইসিএল এনওসি দিতামই না, আমরা এডিডি কোনো এনওসি দরকার নেই, আমরা কর্পোরেশন থেকে প্ল্যান দিয়ে দিতাম। তখন কি করে দেওয়া হচ্ছিল? সদিচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, রাস্তা বার করা যাবে। আর সদিচ্ছা যদি না থাকে, যে না আমি কাগজ কলম যেটা বলছে সেটাই ঠিক, কাগজ কলমে যদি সব সিদ্ধান্ত হয়ে যেত তাহলে পলিটিক্যাল লোকদের প্রয়োজন হতো, তাহলে তো আপনারাই সমাজ চালিয়ে, তারা ঠান্ডা ঘরে বসে একটা সিদ্ধান্ত নেয়। আর পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, যারা মাস পলিটিক্স করে, তারা মানুষের কাছে যায়, মানুষের সঙ্গে কথা বলে, মানুষের দুঃখ কষ্ট দেখার সুযোগ থাকে। তো আমার মনে হয় যে যারা আমলারা এই সিদ্ধান্ত নিচ্ছে, তারা যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে কথা বলুক, বা জনগণের সঙ্গে যাদের নিয়মিত যোগাযোগ হয় তাদের সঙ্গে কথা বলুক এবং তাদের এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগবে। দেখবেন হারাধরায় যিনি গেছিলেন তিনি বিরাট শিক্ষিত ছিলেন না, কিন্তু কৈলিয়ারি অঞ্চলে তিনি আন্দোলন করে 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 অনেক কিছু বুঝেছিলেন বলে সুপ্রিম কোর্ট গেছিলেন। তখন কোনো আইএএস বা আইপিএস যায়নি, তিনি কিন্তু জননেতাই ছিলেন, তিনি সুপ্রিম কোর্ট গেছিলেন এবং ওনার বক্তব্য সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছিল। ঠিক একইভাবে এখনো যারা বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যুক্ত, তাদের অভিজ্ঞতা, তাদের কথাবার্তা, তাদের যে দাবি, সেটাকে আমার মনে হয় প্রশাসনের মর্যাদা দেওয়া উচিত। দ্বিতীয় আমার আপনি আপনার মেঘনা কর্পোরেশন জামুরিয়া এবং রানীগঞ্জ তিনটা মিলিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এটা ঠিক করেছেন যে আমার সিদ্ধান্তটা আর আপনি যে দলের আছেন সেই দলটা একটা প্রধান বিরোধী দল হিসাবে বিধানসভায় একটু সংশোধন করে দিন। এটা একদম ঠিক না যে আমার সিদ্ধান্ত এটা হয়েছে। আমার মেগা কর্পোরেশন আগে হয়ে গেল, তারপর নির্বাচন হলো, নির্বাচনের পর 106 জন কাউন্সিলর জিতে এলো, তাদের মধ্যে আমাকে মেয়র করা হলো। এমন নয় যে আমি এসে এটা করে দিলাম নটায়, ওই প্রসেস আমি ছিলাম না। ওই প্রসেসে তখন যারা বিধায়ক ছিলেন, যারা বিধানসভায় যারা ছিলেন, তারা এই বিল এনে করেছিলেন, তারা এই বিলের পক্ষে কেউ বিপক্ষে কথা বলেছেন। আমি এর এক্সিস্টেন্স চলে আসার পর হয়েছে এবং আমি 2015-তে আমাকে মেয়র করা হলো। 2015-তে বিধানসভায় গিয়ে ওটা চেঞ্জ করার মতন কোনো অথরিটি আমার কাছে ছিল না। কিন্তু যারা আমলা ছিলেন তাদের সঙ্গে বিভিন্নভাবে আমি কথা বলেছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম যখন এটা করছে না তখন নিজে পরিশ্রম করে কতটা রানীগঞ্জকে পরিষেবা দেওয়া যায়, এবং সেটা আমি করেছিলাম। যতদিন ছিলাম আমি রানীগঞ্জে প্রত্যেক সপ্তাহে 2 দিন 3 দিন অন্তত আসার চেষ্টা করতাম। মেয়র হিসাবে আপনি এটাকে উপলব্ধি করেছেন? একদম একদম একদম। আমি কেন দেখুন না, যদি সরকার তো ফিল করছে, সরকার যদি ফিল না করছে তাহলে বালিকে কেন আলাদা করবে? বালি মিউনিসিপ্যালিটি হাওড়ার সঙ্গে সংযুক্তকরণ হয়েছিল, এখন বালিকে আবার বিধানসভায় বিল এনে আলাদা করে দেওয়া হচ্ছে। কেন? তো বালিকে যদি আলাদা করে দেওয়া যায় তো রানীকে কেন আলাদা করা যাবে? এটা নিয়ে আপনারা কোনো দেখুন আমরা তো দেখুন আমরা এই আজকে প্রেস মিট হচ্ছে, আমাদের দলের লোকেরা আছে, যিনি বিধায়ক ক্যান্ডিডেট ছিলেন তিনি আছেন, আমারও একটু অভিজ্ঞতা আছে, আমরাও আছি। এরপর আমরা আপনাদের মাধ্যমে এটা জনসমক্ষে নিয়ে যেতে চাইছি এবং শুধুমাত্র আমরা এটা পাবো না, এই যে আন্দোলন বলছে, আন্দোলন গড়ে তোলার কথা আপনি বলছেন, এটার জন্য রানীগঞ্জের মানুষের সমর্থন।
আমি আপনাদের বাবা আমরা সবাই মিলে আপনাদের মাধ্যমে রানীগঞ্জের জনগণকে রিকোয়েস্ট করবো যে আমাদের দল যখন এটা নিয়ে রাস্তায় নামবে, প্লিজ আপনারা আমাদের দলকে সাপোর্ট করুন, প্লিজ আমাদের সংগঠকদেরকে সাপোর্ট করুন, তাদের পেছনে আপনারা থাকুন। ঘরে বসে থাকলে হবে না কিন্তু পুনরায় মিউনিসিপ্যালিটি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কি কি করবে? দুটো জিনিস করা যায়। প্রথমে তো আমরা আমাদের দলের তরফ থেকে লিখিত চিঠি করা হবে, ডিএমকে চিঠি করা হবে, প্রস্তাবটা ডিএম এর কাছ থেকে দিতে হবে, ডিএমকে চিঠি করা হবে। এবং দুটো অপশন আছে, আইদার একটা 1 নম্বর রাস্তা হলো যে আইদার আপনি যে বোর্ড চেয়ারম্যান আছে তাকেই এমন ক্ষমতা দিয়ে দিন, ফিনান্সিয়াল পাওয়ার নেই, সেটার জন্য যে বর্তমান আইন আছে সেটাতে একটু সংশোধন করতে হবে, সেটা বিধানসভায় করা যাবে, করে ফিনান্সিয়াল পাওয়ার যে ওকে দিয়ে দেওয়া হয়, তো ও নিজেই একটা ফান্ড থাকবে, সেখান থেকে ও নিজে বড় মিটিয়ে সিদ্ধান্ত নিতে পারবে যে কোন কোন কাজগুলো করার আছে। একটা লিমিট বেঁধে দেয় যে 10 লক্ষ টাকা অব্দি কাজ ও নিজে করতে পারবে। আমি বলছি না 100 কোটি টাকার কাজ করতে হবে না, 100 কোটি টাকার কাজ করার পছন্দ করবো, কিন্তু 10 লক্ষ টাকার কাজ তো একটা করতেই পারে। তার ইঞ্জিনিয়ার আছে, ও নিজের সিদ্ধান্ত নেই, নিজের টেন্ডার করুক, নিজে থেকে হোক। একটা মানুষ একটা ছোট্ট কাজ নিয়ে যাচ্ছে, আমার স্ল্যাবটা ভেঙে গেছে, তার জন্য একটা বড় চেয়ারম্যানকে ডিস্ট্রিক্ট পাঠিয়ে আসানসোলে পাঠাতে হচ্ছে এবং 6 মাস পর ওটা স্যাংশন হয়ে যাচ্ছে। যদি ওনার কাছে এই ক্ষমতা থাকে, বড় অফিস লেভেলে এই ক্ষমতা থাকে, তো সঙ্গে সঙ্গে করে দিতে পারে। এটা একটা সলিউশন আছে। আর এটা যদি না করতে পারে তাহলে পালিকে যেভাবে আলাদা করা হলো সেভাবে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটিকে আলাদা করে দিন, পুরনো পর্যন্ত ফিরিয়ে দিন। এটার জন্য দলগতভাবে আমাদের দলের যারা নেতৃবৃন্দ আছে তারা রাস্তায় নামে। প্রথমে মানুষকে সচেতন করা, লেটার মাধ্যমে প্রশাসনকে আবেদন করা, এবং তৃতীয় রাস্তা হলো রাস্তায় নেমে আন্দোলন করা। সবটাই আমাদের দল করবে। আপনি যখন মেয়র ছিলেন তখন এই 10 লাখ টাকা বা ছোটখাটো কাজের করার ক্ষমতা দিচ্ছিলেন আপনি? 100 বার দেওয়া হয়েছে, 100 বার দেওয়া হয়েছে, 100 বার দেওয়া হয়েছিল মিউনিসিপ্যালিটি থেকে। এবং তখন ছিল নিয়ম ছিল যে 72 ঘন্টার বেশি কোনো ফাইল রাখাই যাবে না। আমরা যখন ছিলাম তখন আমাদের কাছে একটা সিদ্ধান্ত ছিল যে মানে বড় চেয়ারম্যান যদি একটা ফাইল পাঠালো তো 72 ঘন্টা বেশি কেউ রাখতে পারবে না, 72 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিতে। এখন পড়ে থাকছে। এবং আমরা যেটা বলছি এর ফলে শুধু আমরা না, দেখুন যেভাবে জিতুক না কেন, জোর করে জিতুক, বুথ দখল করে জিতুক, এখন তো ক্ষমতায় ওরা আছে। আমরা যেটা বলছি সেটা যদি মানা হয় তো বর্তমান যে কাউন্সিলররা আছে, তৃণমূলের যে কাউন্সিলর, তাদেরও লাভ হবে, তারাও আরো বেশি করে উন্নয়ন করতে পারে, তারাও পারছে না। তারা বাইরে বলে না, বাইরের ঠিক আছে নিয়ে ঠান্ডা নিয়ে ঘুরছে, কিন্তু তারাও তো ফিল করছে, তারা নিজেরা তো কোনো কাজ করতে পারছে না। একটা কাউন্সিলর কোনো ক্ষমতা আছে? একটা কাউন্সিলর একটা লাইট লাগিয়ে দেওয়ার ক্ষমতা নেই। রানীগঞ্জ বড় অফিসার একটা কাউন্সিলরে নিজের ইচ্ছায় 24 ঘন্টার মধ্যে একটা লাইট লাগিয়ে দেওয়ার ক্ষমতা নেই। একটা লাইট লাগাতে গেলে তাকে 10 জায়গায় 10টা চেয়ার নেতাদের পেছনে পেছনে ঘুরতে হচ্ছে। আর ভোগ করছে কি রানীগঞ্জের মানুষ, সাফার করছে কি রানীগঞ্জের মানুষ।